আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এইচএস 2021-এ তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওয়ে তোমরা দেখে থাকবে যে আমরা জটিল যৌগটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তড়িৎ রসায়নটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে যাই, এই যে রিডিউস সিলেবাস অনুযায়ী তড়িৎ রসায়ন চ্যাপ্টারের কোশ্চেনের যে প্যাটার্ন সেটার খুব একটা চেঞ্জ কিছু হয়নি। এমসিকিউ থাকবে 14টা এমসিকিউ এর মধ্যে একটা থাকবে এমসিকিউ। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4টে থাকে, তার মধ্যে একটা থাকবে এই চ্যাপ্টার থেকে, তাহলে এমসিকিউ থেকে 1 নম্বর, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থেকে 1 নম্বর, আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে যেটা 9খানা কোশ্চেন থাকে, তার মধ্যে একটা থাকবে এখান থেকে। তো এই চ্যাপ্টারটা থেকে মোট থাকবে 5 নম্বর। এই পার্ট বি যেটা আছে সেখানে থাকবে 2 নম্বর, মানে একটা এমসিকিউ একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আর পার্ট এতে থাকবে একটা 3 নম্বরের কোশ্চেন। মোট এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোশ্চেন থাকবে। এবং এই চ্যাপ্টার থেকে বাদ গেছে ডিসকার্ডেড টপিক হচ্ছে লেড অ্যাকুমুলেটর, এইটা বাদ গেছে। লেড সঞ্চয়ক কোষের ওই জায়গাটা আমরা তাহলে এই চ্যাপ্টার থেকে বাদ দিতে পারবো। তো আজকে এরপর আমরা চলে যাব যে এই চ্যাপ্টার থেকে আমরা কি ধরনের কোন টপিকগুলোর উপর গুরুত্ব দেবো সেই বিষয়ে। আচ্ছা দেখো, এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা ভাগ করেছি। তো কেন করেছি এটা, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি থাকে তার মধ্যে তোমরা এরকম কিছু কোশ্চেন পেতে পারো যে ধরো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, মোলার পরিবাহিতা কাকে বলে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা সংজ্ঞা টাইপের কোশ্চেন পেতে পারি। এই চ্যাপ্টার থেকে এইটার উপর আমি একটু গুরুত্ব দিচ্ছি কারণ এখানে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন থাকে ওখানে তোমরা এইটাকে পেতে পারো কিছু। অনেক টপিক আছে, আমি একটু পরে টপিকে ঢুকবো। বিভিন্ন টপিকের একক লিখতে দিতে পারে, যেমন কোষ ধ্রুবকের একক। কোষ ধ্রুবককে আমরা L/A জানি, সেমি ইনভার্স বা মিটার ইনভার্স হচ্ছে একক। এইরকম যত টপিক আছে সেই টপিকগুলোর আমরা একক করব। দরকার হলে খাতার একটা জায়গায় বাঁ দিকে সমস্ত রাশিগুলোকে লিখবো আর ডান দিকে এককগুলোকে লিখে নেব। আমি একটু পথে কোন কোন টপিকের একক করতে হবে সেটাতেও যাব। এছাড়া এটাও খুব ইম্পর্টেন্ট, ব্যাখ্যামূলক কোশ্চেন। ব্যাখ্যামূলক কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমরা হামেশাই পাবো। এছাড়া আছে বিক্রিয়ার কোশ্চেন। বিক্রিয়ার কোশ্চেনটা তোমরা একটু শুনলে ভাববে এই চ্যাপ্টারে আবার কি বিক্রিয়া। বিক্রিয়া বলতে আমি বোঝাতে চাইছি, ধরো লেড অ্যাকুমুলেটরটা বাদ গেছে কিন্তু এই চ্যাপ্টার থেকে জ্বালানি কোষ আছে লাস্টে, বা মরিচা পড়া আছে, লোহায় মরিচা পড়া, ওইখানে কিছু বিক্রিয়া আছে। ব্যাটারির যে সেকশনটা সেখানে কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়া লিখতে দিতে পারে পরীক্ষায়। এবং সর্বসাফল্যে এই চ্যাপ্টার থেকে যেখানে ছাত্রছাত্রীদের অসুবিধা হয় সেটা হচ্ছে গাণিতিক প্রশ্নাবলী। এটা ইম্পর্টেন্ট লিখলাম, গাণিতিক প্রশ্নাবলী তো এই চ্যাপ্টার থেকে থাকবেই, তো সেইটার উপর আমরা ডিসকাস করব। তো প্রথমে আমি ডিসকাস করব এই থিওরি পার্টটার উপর, কোন কোন টপিকগুলো ভালো করে পড়ব, তারপর আমি ডিসকাস করব গাণিতিক প্রশ্নাবলী কিরাম কিরাম হতে পারে সেইটার উপর। আচ্ছা দেখো, থিওরি পোর্শনের এই চ্যাপ্টারটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে ভাগ কীরকম ভাগ, আমি এই চ্যাপ্টারটাকে মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে বিজারণ বিভব সংক্রান্ত, মানে যেটাকে আমরা বলছি ইএমএফ, অর্থাৎ E0 বা ই সেল। তাহলে একটা পোর্শন হচ্ছে যে পোর্শনটাকে তোমরা এটাও মনে করতে পারো যেটা কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, সেই কোষের পোর্শনটা একটা পার্ট। তারপরে পোর্শনে আমি ভাগ করতে পারি, এই চ্যাপ্টারটাকে আমি সুবিধার্থে 3টে ভাগ করছি। পরিবাহিতা, ঠিক আছে, আর একটা লাস্ট ভাগটা আমি করছি ফ্যারাডের সূত্রগুলো। তাহলে এই চ্যাপ্টারটার মূলত 3টে ভাগ। থিওরি পোর্শনে মূলত 3টে ভাগ। একটা ভাগ হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানীয় কোষ, একটা ভাগ হচ্ছে পরিবাহিতা, আর একটা ভাগ হচ্ছে ফ্যারাডের সূত্র। থিওরিটাকে 3টে ভাগ করলাম। তো এই ভাগটাকে আমি প্রথম ভাগটা ডিসকাস করছি, এটাকে আমি থিওরি পোর্শনের পার্ট 1 করলাম। অর্থাৎ এখানে আমরা সমস্ত কোষ সংক্রান্ত কি কি টপিক পড়ব সেইগুলো আছে। এবার দেখো, প্রথমে কোষ সংক্রান্ত টপিক বলতে গেলে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট তার পাশে ইম্পর্টেন্ট লিখে দেবো, কিন্তু বাকি টপিকগুলোও কিন্তু সমানভাবে পড়তে হবে এবং বইও পড়তে হবে। কেমিস্ট্রিতে সেই অর্থে সাজেশন কিছু হয় না। তো প্রথম টপিক আমি কি লিখেছি,
গ্যালভানীয় কোষ ও তড়িৎ বিশ্লেষণ কোষের পার্থক্য। এইটা তোমার জেনে রাখাটা খুব জরুরি, যে আমি এখানে কোনো ডিটেলস ডিসকাস করব না, আমি তোমার শুধু পয়েন্টগুলোকে হাইলাইট করব। তো গ্যালভানীয় কোষ ও তড়িৎ বিশ্লেষণ কোষ, এদের পার্থক্যটা অন্তত একটা পার্থক্য ভালো করে করবে। তারপরের পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, লবণ সেতু। মেনলি এখানে যে কোশ্চেনটা আসে লবণ সেতুর কাজটা বেশি আসে, তোমরা অতি অবশ্যই কাজটা করবে। আমি কিন্তু এই কাজটার পাশে ইম্পর্টেন্ট লিখলাম, আমার নজরে এটা 2021 এইচএসে আসতে পারে। তো লবণ সেতুর কাজ ভালো করে করব, আমি আর কাজটা নিয়ে ডিসকাস করলাম না, লবণ সেতুর কাজ। আচ্ছা, তারপরে আছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভবের থেকে একটা কোশ্চেন এসেছিল 2018 সালে, কিন্তু এই ধরনের কোশ্চেন কাকে বলে, বা কোশ্চেনটা 2018 যেটা এসেছিল, একটা প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভবের মান দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল এর অর্থ কি ব্যাখ্যা করো। তো সাধারণত দেয় না, তো এটার সংজ্ঞা বা কিছুটা তোমরা বাদ দিতে পারো, কিন্তু সর্বসাধারণের জন্য বলছি, যারা 70 অ্যান্সার করতে চাইছো সংজ্ঞাটা দেখে রাখতে একবার হবে, বা 18 সালের কোশ্চেনটা একবার দেখে নিও। তারপরে আসছে E0 রিডাকশন, মানে বিজারণ বিভব সংক্রান্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। এইখান থেকে কিন্তু বাঁচার উপায় খুব একটা নেই, এখান থেকে এইচএসে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। কীরকম কোশ্চেন হয় আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি। ধরো দুজনকার বিজারণ বিভবের মান দিয়ে দিয়েছে, এরকম কোশ্চেন তোমরা ছায়ার বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে লিখে দেওয়া আছে সেখানেও পাবে, বা তোমাদের অলরেডি করা আছে, যাদের করা আছে একটু রিভাইজ করে নেবে। ধরো দুটোর বিজারণ বিভবের মান দিয়েছে, ঠিক আছে, দুটো যুগ্মের বিজারণ বিভবের মান দিয়েছে, দিয়ে তোমায় হয়তো বলল যে এক্ষেত্রে কোনটি তীব্র জারক পদার্থ, বা এক্ষেত্রে কোনটা তীব্র বিজারক পদার্থ। এই ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো, বা দুটোর জায়গায় 4টে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোনটি তীব্র জারক পদার্থ, কোনটা তীব্র বিজারক পদার্থ, এই ধরনের কোশ্চেন পেতে পারো। তাছাড়াও পেতে পারো, ধরো এরকম দুটো মান দিয়েছে, দিয়ে বলেছে এদের প্রয়োজনীয় বিক্রিয়াটা লেখো, মানে এদের মধ্যে কি বিক্রিয়া ঘটবে সেই বিক্রিয়াটি লেখো। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নোট করতে পারি, যে যুগ্মের বিজারণ বিভবের মান বেশি সে নিজে বিজারিত হবে। এই কথাটা যেন তোমরা খাতায় নোট রাখতে পারো, এটা বইতে তো এইভাবে লেখা থাকে না, খাতায় নোট রাখতে পারো, যেন ভুলে যেও না। ধরো এটার মান হচ্ছে 0.80 ভোল্ট, আর এটার মান হচ্ছে 0.34 ভোল্ট। এই দুটোর মধ্যে যদি বিক্রিয়া হয়, তাহলে আমরা জানবো যার বিজারণ বিভবের মান বেশি সে নিজে বিজারিত হবে, আর অন্যটা জারিত হবে। অর্থাৎ এখানে 0.8টা 0.30 থেকে বেশি, এই দুটোর মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে সিলভার বিজারিত হবে, মানে এজি প্লাসটা এজিতে বিজারিত হবে, তাহলে উল্টো দিক থেকে দেখলে সিউটা CO2 প্লাসে জারিত হবে, এটা হবে বিক্রিয়া। এবার এখানে আমরা ব্যালেন্সটা করে দেবো। তাহলে আরেকবার বলছি, পয়েন্টটা নোট রাখবে, কোনো মতেই ভুলবে না। এই পয়েন্টটা যদি মনে রাখো তাহলে তোমার আর গোলাবে না, যে যার বিজারণ বিভবের মান বেশি সে নিজে বিজারিত হবে, তার মানে অন্যটা জারিত হবে। তো এখানে যেহেতু এজি প্লাস থেকে এজি, এইটা কি হলো বিজারিত হলো, তাহলে সিউটা কিসে জারিত হলো, CO2 প্লাসে জারিত হলো। এই ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন এরকম তোমরা পেতে পারো। অর্থাৎ দেখো এখানে এজি প্লাস থেকে এজি, এটা কি হলো বিজারিত হলো, বিজারণ হলো, তার মানে এখানে এজি প্লাস থেকে এজি, এইটা হয়ে গেল তীব্র জারক দ্রব্য, মানে এইটা কিন্তু সিউ থেকে CO2 প্লাসকে কি করলো, জারিত করলো। সিউ থেকে CO2 প্লাসকে জারিত কে করলো, এই এজি প্লাসটা, তাই এখানে জারক দ্রব্য হয়ে যাচ্ছে এজি প্লাসটা। তো এখানে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, ব্যাখ্যামূলক কোশ্চেনের তোমরা একটা জায়গায় সব কোশ্চেনগুলোকে লিখতে পারো প্রশ্ন উত্তর করে, এই ধরনের কোশ্চেন তোমরা হামেশাই পেতে পারো। আচ্ছা, এছাড়াও চলে যাচ্ছি, দেখো 2015 এবং 17 সালে এসছে নাস্টের সমীকরণ। কিরকম কোশ্চেন এসছে দেখো, 17 সালে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছিল, এরকম একটা বিক্রিয়া দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল নাস্টের সমীকরণটি লেখো। তার মানে নাস্টের থেকে সাধারণত কোনো একটা বিক্রিয়া দিয়ে দেয়, দিয়ে সমীকরণটা লিখতে দেয়। তো তোমরা এখানে নাস্টের সমীকরণ লেখাটা একটুখানি দেখে নেবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার।
এটি এখনো অবধি না এলেও এটা কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, অথচ এখনো অবধি এইচএসে হয়তো আসেনি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ, দেখবে বইতে আছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ, ওটাকে কিভাবে লেখা হয় এবং ওর ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া এই দুটো করবে। আচ্ছা, এছাড়াও হতে পারে কি 2016 সালে এসছে ডেল্টা জি আর ইএমএফ এর মধ্যে সম্পর্ক, দেখবে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই, এই টাইপের দেখবে ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল, এই টাইপের তোমরা কোশ্চেন মানে এই রিলেশনটা লিখতে দিয়েছিল আর কি। আচ্ছা, এছাড়াও একটা টপিক, একটা টপিক এক্সট্রা দেখে রাখবে, যেমন হচ্ছে ধরো শুরুর দিকে তোমাদের যেমন কোষ বিক্রিয়া, শুরুর দিকে দেখবে বইয়ের শুরুর দিকে ড্যানিয়েল কোষের বিক্রিয়া বা গ্যালভানীয় কোষের মানে ড্যানিয়েল কোষের বিক্রিয়াটা তোমরা একটুখানি দেখে রাখবে। গ্যালভানীয় কোষ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো গ্যালভানীয় কোষের বিক্রিয়া, জেডেন থেকে জেডেন টু প্লাস ওদিকে হচ্ছে সিউ টু প্লাস থেকে সিউ, এই ধরনের কোষের বিক্রিয়াগুলো একটুখানি দেখে রাখবে, জাস্ট খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোষ বিক্রিয়া শুরুর দিকেই দেখবে থাকবে, কোষ বিক্রিয়া শুরুর দিকেই দেখবে বইতে পাবে, বিক্রিয়াটা একটুখানি দেখে রাখবে। তো এই যে পার্ট 1টা করলাম ইএমএফ সংক্রান্ত, এই কোশ্চেনগুলো তোমরা পেতে পারো। এছাড়াও আমি কিন্তু বারবার বলবো এই টপিকগুলোকে রেডি করার পর একটুখানি বইটা দেখে নেবে যে আর এক্সট্রা কোনো টপিক আছে কিনা, বা একটু বইটা পড়াটাও জরুরি। আমি কিন্তু এখনো নিউমেরিক্যাল অঙ্ক পাঠে যাইনি, আমি শুধু থিওরির এই প্রথম পোর্শনটা ডিসকাস করলাম। এরপরে আমরা চলে যাব পরিবাহিতা পোর্শনে। আচ্ছা, পার্ট 2 এর যে পরিবাহিতা পোর্শন আছে সেখান থেকে যে টপিকগুলো আমরা পড়ব তার মধ্যে কিছু লিখেছি, আরও কয়েকটা টপিক আছে। তো প্রথমেই লিখেছি দেখো সমস্ত সংজ্ঞা। সমস্ত সংজ্ঞা বলতে দেখবে রোধ থেকে শুরু করেছে, রোধের সংজ্ঞা আমরা জানি, এটা না করলেও চলবে, কিন্তু টপিকটা দেখতে পাচ্ছ পরিবাহিতা। তাহলে আমরা এখানে প্রথমেই পরিবাহিতার সংজ্ঞা করব, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা করব, ঠিক আছে। এই রকম টুকটাক কিছু সংজ্ঞা আছে, তাদের সংজ্ঞাটা এবং একক, আমি শুরুতেই বলেছি একক এমসিকিউ পারপাস একদম, বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পারপাস, একক কিন্তু মাস্ট, প্রত্যেকের একক দরকার হলে একটা ছক করে নেবে। আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এদেরগুলোকে বাঁ দিকে লিখবে, ডান দিকে তাদের এককগুলোকে লিখে নেবে। তাহলে এখানে এই টপিকটা শুরুর দিকেই দেখবে কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো একটু করব। সংজ্ঞা বলতে পরিবাহিতা কাকে বলে, আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, এই সংজ্ঞাগুলো করব এবং তাদের এককগুলো করব। এছাড়াও আলাদা করে একটা টপিক এই কারণেই লিখলাম, এটা না লিখলেও চলতো, মানে এর মধ্যেই বুঝিয়ে যাচ্ছে সমস্ত সংজ্ঞা একক। কোষ ধ্রুবকের একক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য বলো বা যে কোনো অঙ্ক পারপাসও ইম্পর্টেন্ট। দেখো 2018 সালে এটা এসছে এইচএসে, কোষ ধ্রুবকের একক, এটা করতে হবে। এরপরে আমরা চলে যাব আরও কিছু সংজ্ঞা, সবই এখানে সংজ্ঞাই বেশি পাবে। মোলার পরিবাহিতা কাকে বলে, আপেক্ষিক পরিবাহিতাটা আগে এখানে বলেছি, আবারও বলছি, মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা করবে, ওদের দুজনকার মধ্যে সম্পর্ক করব, সম্পর্কটা অঙ্কে কাজে লাগবে, আমি একটু পরেই যাব। ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/c, এখানে মোলার পরিবাহিতা হচ্ছে ল্যামডা এম, আর আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কাপ্পা, আর সি এখানে হচ্ছে গাঢ়ত্ব, এটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। তাহলে মোলার পরিবাহিতার সংজ্ঞা, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা এবং দুটোরই একক, একক একদম মাস্ট এইচএসের জন্য, এবং এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এরপরে আমরা এই ধরনের কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন পাবো, খুব ভালো করে রেখো, যে কিছু ক্যাটায়ন তোমাদের দিয়ে দিতে পারে, যেমন Li প্লাস Na প্লাস, এরকম কিছু ক্যাটায়ন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই চারটি ক্যাটায়নের মধ্যে মোলার পরিবাহিতা কার বেশি। তোমরা মনে রাখবে, একটুখানি আমি বলে দিই, ক্যাটায়নের আকারটা যত ছোট হবে তার মোলার পরিবাহিতা তত বেশি হবে, মানে ছোট জিনিস তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে পারে, এইটা মনে রাখবে। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার মোলার পরিবাহিতা তত বেশি হবে। কিন্তু এখানে একটি কোশ্চেন আছে, Li প্লাস Na প্লাস K প্লাস আরও আছে, ধরো এই গ্রুপের মৌলগুলো, এদের জলীয় দ্রবণে যদি বলে বা জলীয় মাধ্যমে যদি বলে,
তখন কিন্তু হাইড্রেশন এনথালপির জন্য যার আকার ছোট তার পরিবাহিতাটা কমে যাবে, মানে উল্টো অর্ডারটা রিভার্স হয়ে যায়। তাহলে আমি কি বললাম, যদি জলীয় মাধ্যমের পোর্শন না থাকে তাহলে যে ক্যাটায়নের আকার ছোট তার পরিবাহিতা বেশি। কিন্তু যদি জলীয় দ্রবণে বলে দেয় বা জলীয় মাধ্যমে বলে দেয় তাহলে যে ক্যাটায়নটা ছোট তাকে জলের অণুগুলো এসে ঘিরে ফেলবে। ধরো এলআই প্লাসের আকার ছোট, একে জলের অণুগুলো এসে ঘিরে ফেলবে, এটাকে বলছে হাইড্রেশন। তাহলে আকারটা অনেক বড় হয়ে গেল, এ আর দৌড়াদৌড়ি করতে পারবে না। তাহলে জলীয় দ্রবণে যদি না বলে তাহলে যে ক্যাটায়নের আকার ছোট তার মোলার পরিবাহিতা বেশি, আর যদি জলীয় দ্রবণে বলে তাহলে যে ক্যাটায়নটা ছোট তার মোলার পরিবাহিতা কম। জলীয় দ্রবণ বললে অর্ডারটা এরকম উল্টো হয়ে যাবে। এই কোশ্চেনটা অতি অবশ্যই তোমরা ছায়ার বই বা অন্য বই থেকে অবশ্যই এই দুটো টাইপের কোশ্চেন করে নিও। আচ্ছা, তারপর চলে যাব তুল্যাঙ্ক পরিবাহিতা। সংজ্ঞা করবে, একক মাস্ট, সংজ্ঞা একক মাস্ট। তারপরে তুল্যাঙ্ক পরিবাহিতার সাথে এখানে যেমন আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক করেছিলে তেমনি তুল্যাঙ্ক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক করবে। এছাড়াও যে টপিকগুলো আরও দেখব সেগুলো হলো গাঢ়ত্ব আর আপেক্ষিক পরিবাহিতা। মানে আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে দেখবে গাঢ়ত্বের একটা রিলেশন আছে, সেটা অবশ্যই আমরা বই থেকে পড়বো, যে আপেক্ষিক গাঢ়ত্ব বাড়লে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে না কমে, সেই রিলেশনটা অবশ্যই বই থেকে পড়বো। কিন্তু আমি তোমাদের বলে দিই, ইম্পর্টেন্ট কিন্তু এইটা বেশি, যে লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার কি সম্পর্ক। তোমরা বই খুললেই দেখতে পাবে, যে কোনো বইতে এরকম দুটো গ্রাফ তোমরা পাবে। এটা তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, এটা মৃদুর ক্ষেত্রে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্ক অতি অবশ্যই করবে, এটা ইম্পর্টেন্টের মধ্যে আমি ফেললাম। আচ্ছা, এছাড়াও মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে একটা রিলেশন আছে, সেই সম্পর্কটা আমাদের করতে হবে। সম্পর্কটা কি? সম্পর্কটা বইতে দেখবে এরকম একটা সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, এটা এরকম বড় ল্যামডা দিয়ে শুধু লেখা যায়, বা ল্যামডা ইকিউও লেখা যায়, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা, এটা হচ্ছে মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই জেড। জেডটা হচ্ছে যোজ্যতা। যেমন হয়তো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরো একটা যৌগ তোমাদের বললো, এরকমই কোশ্চেন তোমাদের দিতে পারে, যে Na2SO4 এর ক্ষেত্রে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে Na2SO4 যদি বলে তাহলে আমরা এই ফর্মুলাটাতেই বসাবো, জেডের জায়গায় 2 বসাবো। অর্থাৎ জেডটা কি? জেডটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যে যোজ্যতা। ক্যাটায়ন বা অ্যানায়নের দুটোরই নয়, যে কোনো একটার মোট যোজ্যতা। তাহলে এখানে ক্যাটায়নের মোট যোজ্যতা +2, অ্যানায়নের মোট যোজ্যতা -2। তাহলে যে কোনো একটা যোজ্যতা দিয়ে আমরা ভাগ করব। যদি NaCl হতো তাহলে Z এর মান 1 হতো, Na+Cl- Z এর মান 1 হতো। আচ্ছা, এরপরে চলে যাব, এই টপিকটি এই বছরের জন্য ভিভি ইম্পর্টেন্ট। আগের বছর এইচএস হয়নি, আগের বছর হলে হয়তো এটা এসেছিল, কিন্তু যেহেতু আমরা কোশ্চেন জানি না। এটা দেখো 2015 সালে পড়েছে। কোল্লাসের সূত্র এবং অঙ্কেতেও আমি বলবো, কোল্লাসের সূত্র ও অঙ্ক খুবই সোজা, এটা ভালো করে রেডি করবে তোমরা। কোল্লাসের সূত্র এবং অঙ্ক ভালো করে রেডি করবো। আচ্ছা, এই কটাই গেল এখানকার ইম্পর্টেন্টের মধ্যে। এরপরে যারা খুব স্টাডি করতে চাও, তারা সত্যটি অ্যান্সার করতে চাইছো, তারা তড়িৎ বিশ্লেষণের দেখবে কিছু উদাহরণ আছে বইতে, বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া দেওয়া আছে। সেই তড়িৎ বিশ্লেষণ মানে লেখাগুলো বাদ দিয়ে তোমরা একটু বিক্রিয়াগুলোর দিকে নজর দিতে পারো। যে যেমন ধরো কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলো, তাহলে কপার সালফেটের যদি জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে Cu2+ আয়নটা যাবে না H+ আয়নটা যাবে, এইরকম দুটো আয়ন যাওয়ার চান্স থাকবে, অথচ একটা আয়ন যাবে। এরকম কিছু তড়িৎ বিশ্লেষণ দেখবে করে দেওয়া আছে। এটাও সেই ওই E0 ভ্যালু দিয়ে ব্যাখ্যাটা করা যায়। তো এই তড়িৎ বিশ্লেষণ উদাহরণগুলো যদি মন চায় দেখতে পারো, নইলে তোমরা বাদও দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা ফ্যারাডের সূত্র তৃতীয় পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে ফ্যারাডের সূত্র সংক্রান্ত আমরা সূত্রগুলো তো পড়বই, সূত্র থেকে যে সমস্ত গাণিতিক রূপ আছে সেগুলোকেও পড়বো। একটু ইম্পর্টেন্ট লিখে রাখলাম, একটুখানি ভালো করে সূত্রগুলো পড়ো। এখান থেকে সংজ্ঞা দিতে পারে জেড এর সংজ্ঞা। জেডটা হচ্ছে দেখবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিতে পারে বা একক লিখতে দিতে পারে।
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের এককটা 2019 সালের কোশ্চেনে এসছিল। এছাড়াও ফ্যারাডের সংজ্ঞা দিতে পারে, এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা করে রেখো। এছাড়াও এখানে এই প্রমাণটা করতে দিতে পারে Z = E/F, এই প্রমাণটা তোমরা ফ্যারাডের দুটো সূত্র থেকেই দেখবে হয়ে যাবে। এছাড়াও এখানে একটা প্রমাণ আছে ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে E = F/N, এই প্রমাণটা দিতে পারে। আচ্ছা, এটা গেল ফ্যারাডের। এরপরে কিছু সেই বলেছিলাম বিক্রিয়া জাতীয় কিছু কোশ্চেন। জ্বালানি কোষে তোমাদের বিভিন্ন দেখবে বিক্রিয়া আছে যেটা 2017 সালে এসেছিল, আনইম্পর্টেন্ট হলেও ছেড়ে যেও না, একটুখানি করে যেও। জ্বালানি কোষে বিভিন্ন বিক্রিয়া, মরিচা পড়ার বিভিন্ন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো তোমরা একটুখানি দেখে নিও। এছাড়াও আমি অতি অবশ্যই জোর দেবো, যেহেতু সায়েন্সের সাবজেক্ট কোনো সাজেশন হয় না, এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম, যাদের যেরকম নাম্বার পাওয়ার তাগিদ সেই অনুযায়ী তোমরা পড়ো। যাদের 70 পাওয়ার তাগিদ 70-এ, তারা অবশ্যই এইটার সাথে একটু বই পড়ো, কোনো টপিক বাদ গেল কিনা দেখো। আর যারা মোটামুটি 70% পেতে চাইছো বা 80% পেতে চাইছো, তারা আমি যে জিস্ট করে বললাম এইটাকে পড়লে আমার বিশ্বাস পাবে, ইম্পর্টেন্টগুলোকে জোর দেবে আর বাকি টপিকগুলো কভার করবে। আচ্ছা, এবার আমরা চলে যাব গাণিতিক প্রশ্নাবলীর দিকে। গাণিতিক প্রশ্নাবলীর এখানে দেখবে ভ্যারাইটি আছে, 3-4টে আছে ভ্যারাইটি। তার মধ্যে প্রথম টাইপেরটা বলছি, কোষ সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে সেগুলো হচ্ছে কোনো একটা কোষ দিয়ে দিল, তার বলতে পারে E0 সেলটা বার করতে দিতে পারে, EMF বার করতে দিতে পারে, যেটা নাস্টের সমীকরণটা কাজে লাগিয়ে বার করতে হবে, ডেল্টা G0 বার করতে দিতে পারে, 2016 সালে এসেছিল। EMF বার করার অঙ্ক 2015 সালে এসেছিল, 2016 সালে এসেছিল ডেল্টা G0 বার করার অঙ্ক। আচ্ছা, সাম্যধ্রুবক বার করার অঙ্ক এসেছিল 2016 সালে, মানে একটা অঙ্কতেই এই দুটো বার করতে দিয়েছিল। ডেল্টা G0 গিবসের মুক্ত শক্তির পরিবর্তন বার করতে দিতে পারে বা সাম্যধ্রুবক বার করতে দিতে পারে। এছাড়াও বৈদ্যুতিক কার্য বার করতে দিয়েছিল, দেখো 2019 সালে বৈদ্যুতিক কার্য, এখন অবধি আসেনি, সর্বাধিক কার্য বার করার অঙ্ক আসেনি। আচ্ছা, আর এক ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমার একটা কোষ দিয়ে দেবে, সেখানে E0 ভ্যালু দুটো যুগ্মের দিয়ে দেবে, দিয়ে বলবে কোষটার অস্তিত্ব আছে কি না বা কোষটার গঠন কিরম হবে। দুটো যুগ্মর মান দিয়ে দিল, দিয়ে বললো এদের দুজনকার সমন্বয়ে যে কোষটি গঠিত হবে তাদের গঠন কিরূপ হবে। ধরো AG + AG একটু আগেই দেখলাম, আর E0 Cu2+ থেকে Cu, বললো এদের সমন্বয়ে গঠিত কোষটির গঠন আঁকো, তোমার কোষটাকে গঠনটা দেখাতে হবে। তো এই টাইপের তোমার কোষের অঙ্ক এখান থেকে এই টাইপের আসতে পারে, কোষের অস্তিত্ব আছে কিনা বা এরকম কোশ্চেন আসতে পারে। দেখবে বইয়ের উদাহরণে অবশ্যই পাবে যে ওই নিকেলের স্প্যাচুলার একটা অঙ্ক আছে, যে নিকেলের স্প্যাচুলাটা অমুক দোবনে কপার সালফেট দোবনে ডুবিয়ে রাখা যাবে কি না। সেক্ষেত্রে আমায় দেখতে হবে যে কার বিজারণ বিভব বেশি, সেইগুলো দেখে আমাকে ডিসিশনে আসতে হবে যে ওরা বিক্রিয়া করবে কিনা। যদি বিক্রিয়া করে যায় তাহলে চামচটা রাখা যাবে না, যদি বিক্রিয়া না করে তাহলে চামচটা রাখা যাবে। আচ্ছা, দ্বিতীয় টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা আছে প্রবল। দ্বিতীয় টাইপের অঙ্কটা হচ্ছে, প্রথমে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে রোধ, যেরকম মান দেওয়া থাকবে আমরা ফর্মুলাটা সেরকম লিখব। যদি তোমায় পরিবাহিতার মান দিয়ে দেয় তাহলে তুমি পরিবাহিতা দিয়ে ফর্মুলাটা লিখবে, যদি রোধের মান দিয়ে দেয় তাহলে তোমরা রোধের মান দিয়ে ফর্মুলাটা লিখবে। বেশিরভাগ ক্ষেত্রে রোধের মান দিয়ে দেয়। আর এইটাকে আমরা বলছি কোষ ধ্রুবক, এইটাকে আমরা বলছি সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্টেরও মান দিয়ে দিতে পারে, কিংবা লেন্থ আর এটা হচ্ছে এরিয়া, এই দুটোও দিয়ে দিতে পারে। এই দুটোকে ভাগ করে দিলেই সেল কনস্ট্যান্ট চলে আসবে। তবে সাধারণত কোষ ধ্রুবকেরই মানটা দিয়ে দেয়। তাহলে কিরকম অঙ্ক দিতে পারে, এইখান থেকে কোষ ধ্রুবকের মানটা বসাবো আর রোধটা বসাবো, দিয়ে আমরা এখান থেকে কাপ্পার মানটা পাবো। কাপ্পাটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এবার যে কাপ্পার মানটা পেলাম সেই কাপ্পার মানটাকে আমরা এই সমীকরণে বসিয়ে দিয়ে আমাকে মোদ্দা কথা বার করতে দেবে মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতা বার করতে দেবে, তোমাকে কিসের মান দিয়ে দেবে, রোধের মান দিয়ে দেবে, কোষ ধ্রুবকের মান দিয়ে দেবে। রোধ আর কোষ ধ্রুবকের গোটা মানটাই এই কোষ ধ্রুবকের জায়গায় বসিয়ে দেবো। ধরো দিয়েছে 0.4, তাহলে L/A জায়গায় আমরা 0.4 বসিয়ে দেবো। তাহলে কোষ ধ্রুবকের মানটা বসিয়ে দেবো, রোধের মানটা 1/R, তলায় রোধের মানটা বসাবো, সেখান থেকে আমাদের
কাপ্পার মানটা বেরিয়ে যাবে। সেই কাপ্পার মানটাকে আমরা পরবর্তীকালে এখানে বসিয়ে দেবো মানটাকে। গাঢ়ত্ব দেখবে এরকম কিছু একটা মান দিয়ে দেবে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটাকে 0.1 গাঢ়ত্বর জায়গায় বসিয়ে দেবে, তোমরা ল্যামডা এর মান পেয়ে যাবে। এই অঙ্ক কিন্তু আমি তোমাদের বলছি দেখো 2015, 2016, 2018 সালে এসছে ব্যাক টু ব্যাক। তোমরা আশা রাখতে পারো 2020 সালে এই টাইপের তুমি একটা অঙ্ক পেয়ে যেতে পারো। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক তোমরা তাহলে যেখান থেকে পারবে কালেকশন করে নেবে। আবার বলছি রোধের মান দেবে, কোষ ধ্রুবক দেবে, এই ফর্মুলায় বসিয়ে কাপ্পাটা বার করবো, সেই কাপ্পার মানটাকে এখানে বসাবো, আর দেখবে একটা গাঢ়ত্ব দিয়ে দেবে, সেই গাঢ়ত্বটা এখানে বসাবে, ল্যামডা এর মান তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এছাড়া কিসের অঙ্ক করব? এই অঙ্ক এই বছর আসার সম্ভাবনা প্রবল। এই অঙ্ক এলে প্রত্যেকে পারবে, প্রবল ইম্পর্টেন্ট। এর আগে থিওরিতেও লিখেছি, এখানেও লিখলাম। কোল্ডাসের সূত্রের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কোল্ডাসের সূত্রের অঙ্ক করবে, সব থেকে সোজা এবং সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও করব আমরা ফ্যারাডের সূত্রের অঙ্ক। ফ্যারাডের সূত্রে যে সমস্ত অঙ্ক আছে, বিশেষ করে দেখবে এটা 2017 সালে একটা এরকম অঙ্ক এসছে যে ক্যাথোডে কত গ্রাম এই জমবে, বা ক্যাথোডে কত গ্রাম এই ধাতু জমবে, এই টাইপের অঙ্ক তোমাদের এখানে দেখবে। এই যেটা দিয়ে দেবে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হচ্ছে, কত সময় ধরে পাঠানো হচ্ছে, সেই সব থেকে তোমরা বার করতে দেবে যে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হচ্ছে, সেইটাই। আচ্ছা, এছাড়াও কিছু এমসিকিউ পারপাস বলে রাখি, কিছু কোশ্চেন তোমাদের একটু করতে হবে। এই টাইপটা মেন অঙ্ক তুমি এই টাইপ থেকে 4টে দেখাবার পেয়ে যাবে। এছাড়া এমসিকিউ এর জন্য কিছু ছোট ছোট অঙ্ক তোমাদেরকে একটুখানি করতে হবে। আমি দু একটা একটু দেখিয়ে দিই, তোমরা এরকম ছোট ছোট অঙ্ক কয়েকটা করে রাখতে হবে। যেমন ধরো Al2O3, এগুলো ছোট ছোট অঙ্ক, ওই জন্য এগুলো মেন অঙ্কের মধ্যে আমি লিখলাম না। Al2O3 থেকে 2015 সালে এসছে 18 গ্রাম অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন, কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এই টাইপের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো, যেমন ধরো একটা দিয়েছে CuSO4, এটা 2018 সালে এসছে। CuSO4 দ্রবণ থেকে 1 মোল Cu মুক্ত করার জন্য কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। খুব সোজা, এখানে আমি একটু করে দেখিয়ে দিই। দেখো CuSO4 মানে এটা কি, Cu2+, এখান থেকে কি তৈরি করতে বলেছে, Cu। কটা ইলেকট্রন লাগছে, দুটো। যতগুলো ইলেকট্রন লাগবে তত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। যদি তোমায় সাপোজ ধরো AlCl3 থেকে যদি বলে Al প্রস্তুত করতে, তোমরা সঙ্গে সঙ্গে Alটাকে 3+ করবে, দিয়ে 3টে ইলেকট্রন, Al হলো, তাহলে কটা ইলেকট্রন, 3টে ইলেকট্রন, 3 ফ্যারাডে। যতগুলো ইলেকট্রন প্রয়োজন তত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এই টাইপের কিছু অঙ্ক তোমাদের একটুখানি করে রাখতে হবে। এছাড়া দেখো 2019 একটা অঙ্ক এসছে। এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো, এই যে জায়গাটা বললাম, এটা একটু মনে রাখবে। যত ফ্যারাডে তড়িতের প্রয়োজন হচ্ছে, এই যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তত ফ্যারাডে তড়িতের প্রয়োজন। তো এই যদি তোমরা এই টাইপের অঙ্কের উপর জোর দাও, তাহলে আমার বিশ্বাস এবছরে তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে তোমাদের কিছু বাদ দিতে হবে না। তো ক্লাসটাকে ভালো করে দেখবে। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার HS 2021-এর লক্ষ্যে আমরা উপস্থিত হব।